হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর যে সমানুপাত সংক্রান্ত কোষে দেখি থ্রির যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি করাবো। দেখো, তাহলে অঙ্কগুলি করাবার আগে আমি তোমাদের কিছু বলতেছি। সমানুপাত জিনিসটা কি? সমানুপাত, আগের আগের দিন আমরা অনুপাত সম্পর্কে জানতাম। অনুপাত কীভাবে লেখা হতো? এইটা অনুপাত মানে কি বলেছিলাম। অনুপাত মানে হচ্ছে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা। সমানুপাত জিনিসটা কি? সমানুপাতে হচ্ছে যে কোনো চারটে সংখ্যা আসবে। মানে কীভাবে লেখা হবে? মনে করো 5:2, ঠিক আছে। আর একটা দুটো সমানুপাত হচ্ছে যে কোনো দুটো অনুপাত নিয়ে গঠিত হবে, ঠিক আছে। 5:2। আবার মনে করো এখানে আর একটা অনুপাত ধরে নাও তুমি, 2 অনুপাত, সরি 2 নয়, 5:2, এইটা, ঠিক আছে। তাহলে একটা সমানুপাতে নিলাম 5:2, আর একটা একটা অনুপাতে নিলাম 5:2, আর একটা অনুপাতে নিলাম 5:2, ঠিক আছে। এবার কি করতে হবে? এই যে দুটো অনুপাত নিলাম, ঠিক আছে, সমানুপাতিকটা হচ্ছে এইভাবে লেখা হয়। তাহলে সমানুপাতিকের চিহ্ন কি হলো? এইভাবে লেখা হয়, ঠিক আছে। এইবার সমানুপাতিকের ক্ষেত্রে এই যে প্রথম যে পদটা, এটাকে বলা হয় প্রথম পদ। এই যে 2 নম্বর যে পদটা আছে এটাকে বলা হয় দ্বিতীয় পদ। এই 3 নম্বর যে পদটা আছে, মানে এ পাশ থেকে ধরে ধরে আসবে, এ পাশ থেকে ধরে ধরে, এটা এটা 3 নম্বর পদ হবে না? 3 নম্বর পদকে বলা হয় তৃতীয় পদ, আর এটাকে বলা হয় চতুর্থ পদ, ঠিক আছে। এবার কি নিয়ম হয়? আমরা তো যাকে তাকে সমানুপাত বলতে পারবো না। মনে করো তুমি এইভাবে নিলে 4:2, সমানুপাত চিহ্ন দিলে, তারপর দিলে 8:2, ঠিক আছে। এটা সমানুপাত হবে কি না আমাদের দেখতে হবে। কোনো সমানুপাত দেওয়া থাকলে সেটা সমানুপাত হবে কি না। কীভাবে দেখবো? নিয়মটা মনে রেখো। প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান বলে দেওয়া হবে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ। মানেটা কি? মনে করো এটা একটা সমানুপাত দেওয়া আছে, ঠিক আছে। এইটাকে বলবে এটা সমানুপাত হবে কি না দেখতে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে দেখব? প্রথম পদের সঙ্গে চতুর্থ পদটাকে গুণ করব, গুণ করে যে মানটা আসবে সেই মানটা যেন দ্বিতীয় পদ ও তৃতীয় পদের সঙ্গে গুণ করলে এই যে মানটা আসবে, এ দুটো মান যেন সমান হয়, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম পদ কত? 4, চতুর্থ পদ কত? 2, 4-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হবে? দেখো 8 হবে না? এখানে যদি বসাও প্রথম পদ 4 গুণিতক চতুর্থ পদ 2, তাহলে চতুর্থ পদ 2 মানে কত হচ্ছে? এইটা, সমান দ্বিতীয় পদের মান ও তৃতীয় পদের মানটা আমি কত বলে দেওয়া আছে? দ্বিতীয় পদ কত? 2 গুণিতক তৃতীয় পদটা কত? এ পাশে ধরে এলে 8 হবে না? তাহলে 8×2 = 16, এখানে কত হবে? 4×2 = 8। দুটো সমান না সমান নয়? নিশ্চয়ই সমান নয়। 8-এর সঙ্গে 16 কোনোদিন সমান হবে না, ঠিক আছে। যদি না সমান হয় তাহলে আমরা এটা কি লিখব? এটি সমানুপাত হবে না। তাহলে কি বললাম? সমানুপাত দেখাবার কি নিয়ম হয়? প্রথম পদের সঙ্গে যদি চতুর্থ পদটাকে যদি গুণ করে দিই, তবে দ্বিতীয় পদের সঙ্গে সেটা যেন তার মানটা দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করলে যে মানটা আসবে সেই দুটো মান যেন সমান হয়, আর কিছুই না, ঠিক আছে। এবার দেখো, মনে করো এখানে তোমাকে এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ওটাকে বলা হয় তোমার ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? ক্রমিক সমানুপাতিক জিনিসটা ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাতিক জিনিসটা কি? ক্রমিক সমানুপাতিক জিনিসের সময়, ক্রমিক সমানুপাতিকের সময় সংখ্যাগুলো এইভাবে দেওয়া থাকবে। 2 অনুপাত, এখানে 6, এখানে সমানুপাত চিহ্ন দিয়ে এখানেও 6, তারপরে হচ্ছে এখানে মনে করো তোমার 6 দেওয়া আছে, না এখানে 18 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সমানুপাতটা হবে। মানেটা কি? ক্রমিক সমানুপাতিকের সময় সবসময় সমানুপাতিকের আগের সংখ্যাটা যা থাকবে, সমানুপাতিকের পরের সংখ্যাটাও তাই থাকবে। দেখো এটা তো সমানুপাত চিহ্ন, ঠিক আছে। সমানুপাতিক আগের সংখ্যা কত আছে? 6, সমানুপাতিকের পরের সংখ্যা কত আছে? 6। আর ক্রমিক সমানুপাতিক হবে কি না কি করে দেখবো? ক্রমিক সমানুপাতিক হবে কি না দেখতে হবে প্রথম পদের সঙ্গে গুণিতক তৃতীয় পদ। প্রথম পদের সঙ্গে যদি তৃতীয় পদটা গুণ করি, মানেটা কি? এখানে
ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে দেখো 2 6 6 8, তো এটাকে এই সংখ্যাটাকে এইভাবে লেখা হয়, এটা পরে আসতেছি। সংখ্যাটাকে কীভাবে লেখা হয় দেখো, এটাকে লেখা হয় 2 6 8। এইটা ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে 6টা এখানেও আছে, 6টা এখানেও আছে, সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়। এবার এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে কি হলো, ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে কি হয়, ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে হয় প্রথম পদ গুণিতক তৃতীয় পদ সমান হচ্ছে মধ্য পদের বর্গ, মধ্যপদের বর্গ এইটা, বা মধ্যপদ বর্গ লিখতে পারি, ঠিক আছে। মানে এটা কি, মধ্যপদ মানে কি, এখানটায় মধ্যপদটা বলা হয় দ্বিতীয় পদ, মানে মাঝের মধ্য মানে কি মাঝের পদ, মাঝের পদরা এখানে কত আছে 6, মানে দ্বিতীয় পদরা, ঠিক আছে। তাহলে যদি মানটা বসাই, প্রথম পদের মান কত হচ্ছে 2, তৃতীয় পদের মান কত হচ্ছে 8, তাহলে 8 2 16 হচ্ছে পাশে, ঠিক আছে। আর যদি প্রথম পদে যদি মধ্যপদে যদি বর্গ করি কত হবে 6 বর্গ, তার মানে কত হবে 6 বর্গ করলে কত হবে 36। তাহলে দেখো কি বলছে, সমান হতে হবে, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদটা গুণ করলে যেন মধ্যপদের বর্গের সমান হয়, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আসে 16, এখানে আসে 36, সমান নয়, তাহলে বলতে পারবো না এটাকে একটা ক্রমিক সমানুপাতিক, তাহলে এটা একটা ক্রমিক সমানুপাতিক হবে না। তোমরা শুধু মনে রাখবে ক্রমিক সমানুপাতিকে এইভাবে লেখা হয়, ক্রমিক সমানুপাতিক সমান হচ্ছে ক্রমিক। আচ্ছা আমি আরেকটা যদি উদাহরণ নিয়ে বলতেছি, দেখো ক্রমিক সমানুপাতিক বলে দেওয়া থাকবে 2 4 ও 8 ক্রমিক সমানুপাতিতে আছে কি না তোমাদের জানতে চাইছে, ঠিক আছে, যে এই 2 4 8 ক্রমিক সমানুপাতিকে আছে কিনা। তাহলে আমি প্রথমে কি ধরবো, 2টাকে কি প্রথম পদ, 4টা কি মধ্যপদ বা দ্বিতীয় পদ বলতে পারি, আর 8টা কি বলতে হবে তৃতীয় পদ। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতিতে থাকতে হলে কি সূত্র হয়, প্রথম পদ গুণিতক তৃতীয় পদ সমান হচ্ছে মধ্যপদ বর্গ, ঠিক আছে। তাহলে মধ্যপদের বর্গ যদি মানটা বের করি, মধ্যপদরা কত এখানে দেখো, মানে মাঝের পদরা কত 4, 4 বর্গ যদি করি কত হবে, 4 বর্গ করলে হবে 16। আর প্রথম পদের মান কত দেখো 2, দ্বিতীয় পদের মান কত, তৃতীয় পদের মান কত 8, তাহলে এটা যদি গুণ করি 8 2 16, তাহলে দেখো এপাশেও 16 আসছে, এপাশেও সমাধান করতে নি 16 আসতেছে, দুপাশে যখন 16 আসছে তাহলে বলতে পারবো 2 4 8 এরা ক্রমিক সমানুপাতিকে আছে, ক্রমিক সমানুপাতিতে আছে এইভাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হবে। আর কি আছে দেখো, আর তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি মুখস্থ করতে হবে যে সূত্রটা, সেটা হচ্ছে এই সূত্রটা, চতুর্থ পদ সমান সমানুপাতিকের ক্ষেত্রে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ, এইটা। তাহলে আমি আজকে কটা সূত্র পড়ালাম, 3টা সূত্র পড়ালাম। মানে কি, সমানুপাতিকটা কীভাবে হবে দেখতে হলে কি করতে হবে, সমানুপাতিকটা কীভাবে হবে, প্রথম পদের সঙ্গে যদি চতুর্থ পদটা গুণ করলে যে মানটা আসবে তার সঙ্গে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদটা গুণ করলে যদি সেই মানই আসে তবে তাকে আমরা সমানুপাত বলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি, প্রথম পদের সঙ্গে যদি তৃতীয় পদটা গুণ করলে যদি মধ্যপদের বর্গ হয় তবে তাকে আমরা কি বলি, তবে তাকে আমরা বলা হয় ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে, তবে তাকে আমরা ক্রমিক সমানুপাতিক বলতে পারি। আর কি সূত্র বললাম, চতুর্থ পদ সমান, মানে সমানুপাতিকের চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। এই 3টে সূত্র ভালো করে মুখস্থ করবে, মুখস্থ করার পরে দেখো অঙ্কে আসছি। এবার দেখো অঙ্কগুলো কি বলছে। প্রথমে বলছে কোষে দেখি 3, কোষে দেখি 3-এ কি অঙ্কগুলো দেওয়া আছে, ছক পূরণ করি, 4টি সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, সমানুপাতিক, আর এটা হচ্ছে সমানুপাতিক নয়। আচ্ছা কি বলে দেওয়া আছে, তার মানে এই সংখ্যাগুলো সমানুপাতিক হবে না সেই ঘরেগুলো বসাতে বলে দেওয়া আছে। যদি সমানুপাতিক হয় তাহলে এই ঘরে বসবে, আর যদি সমানুপাতিক না হয় তাহলে এই ঘরগুলো বসবে। তাহলে দেখো প্রথমে 1-এর দাগে 2 দাগেরটা করে দেওয়া আছে, আমি 3-এর দাগ থেকে শুরু করব। 3-এর দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে,
বসে দেখি 3, বসে দেখি 3 এর অঙ্ক। 1 এর দাগের 3-এরটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 5, 7, 25, 35। বলে দেওয়া আছে কি এটা সমানুপাতিক হবে না হবে কি না হবে সেটাকে জানতে চাইছে। ঠিক আছে, এবার আমরা কি জানি সমানুপাতিক হলে কি হয়? প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ সমান যেন দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ হয়। তাহলে দেখো আমি যদি এক্ষেত্রে প্রথম পদ আর চতুর্থ পদের মানটা বের করি কত হবে দেখো, লিখতে পারি সমান এটার মানটা কত হবে? প্রথম পদের মান এখানে কত? প্রথম পদ মানে প্রথমেরটা কত আছে 5 গুণিতক চতুর্থ পদ মানে দেখো শেষেরটা এইটা। তাহলে যদি গুণ করি 35কে যদি 5 দিয়ে গুণ করি 5 5-এ 25, হাতে রইল 2, 5 3-এ 15, হাতে 2 যোগ করলে 17। তাহলে কত হচ্ছে? 175 হচ্ছে না? ঠিক একই রকমভাবে যদি দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদটা বের করি কত আছে দেখো, এখানে আছে দ্বিতীয় পদটা কত 7, তৃতীয় পদটা কত এপাশ থেকে গুনলে 25। ঠিক আছে, তাহলে 25-এর সঙ্গে যদি 7কে গুণ করি 7 5-এ 35, হাতে রইল 3, 7 2 14, 14-এর সঙ্গে যদি 3 যোগ করি কত হচ্ছে 17। তাহলে দেখো কত হচ্ছে 175। তাহলে দেখো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদরা গুণ করতে নিয়ে 175 আসছে, আবার দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদরা গুণ করতে নিয়ে 175 আসছে। তাহলে কি এটা সমানুপাতিক হবে? তাহলে লিখে দেবো অতএব এটি একটি সমানুপাতিক। তোমরা পেন্সিল নিয়ে বইয়ে যদি এটা সমানুপাতিক হয় ঠিক আছে তাহলে কি সমানুপাতিকের ঘরে বসবে, মানে তোমরা এই জায়গাটায় পেন্সিল দিয়ে লিখে দেবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা যদি আমি করাই কত দেওয়া আছে 4, 10, 30, 18 এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি এক্ষেত্রেও আমাকে কি করতে হবে? আমাকে ওই সূত্রটা ই করতে হবে। কি লিখবো? প্রথমে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদটা গুণ করব, প্রথম পদ গুণিতক চতুর্থ পদ। তাহলে এখানে এক্ষেত্রে প্রথম পদের মান কত দেওয়া আছে? প্রথম পদ মানে কি? প্রথমে 4 দেওয়া আছে গুণিতক চতুর্থ পদের মান কত দেওয়া আছে দেখো, চতুর্থ পদ মানে কি এই শেষের পদরা মান কত দেওয়া আছে 18 দেওয়া আছে। তাহলে এটা এবার যদি আমরা গুণ করি 18 4-এ 72, এটা কি প্রথম পদের সঙ্গে চতুর্থ পদরা গুণ করে মানটা বের করলাম। আর কি বের করতে হবে? দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদরা গুণ করতে হবে, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ সমান। তাহলে দ্বিতীয় পদ কত আছে 10 গুণিতক যদি তৃতীয় পদ কত আছে দেখো এপাশ থেকে ধরলে 30 হবে না? তাহলে হচ্ছে 3 একে 3, দুটো শূন্যের গুণফল দুটো শূন্য। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণটা আসছে 72, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণটা আসছে 300। তাহলে এটা কি সমানুপাতিক হবে না? হবে নি? নিশ্চয়ই হবে না। কারণটা কি? আমাদের তো সমান হতে হবে। এটা তো 72-এর সঙ্গে 300 কখনোই সমান হবে না। তাহলে লিখে দেবো এটি সমানুপাতিক হবে না। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরে যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আমি একবারে 2-এর দাগের অঙ্ক চলে আসতেছি। এই দেখো 2-এর দাগের অঙ্কগুলো একটু অন্যরকম, এটা তোমাদের কাছে নতুন অঙ্ক একদম। ঠিক আছে, কীভাবে করতে হয় বলছি দেখো। বলছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, বলছে 8 জন লোক তোমার কাছে একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক কত দিনে কাজটি করতে পারবে। আগে তোমাদের অঙ্কটা দেখতে হবে কি বের করতে বলছে। ঠিক আছে, কোয়েশ্চেন বলছে না যে ওই কাজটি কত দিনে করতে পারবে, মানে কি দিন সংখ্যা বের করতে বলছে। তাহলে যেটাকে বের করতে হয় 2-এর দাগের অঙ্ক যদি করি প্রথমে তোমাকে একটা ভাষায় লিখতেই হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা তোমাদের লিখতেই হবে। তারপর অঙ্কটাকে পড়ার পরে কি লিখবে বলেছে না যে আমি শুধু বলবো আগে যে কি বের করতে বলছে, ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে কি দিন বের করতে বলছে, যেটাকে বের করতে বলবে সেটাকে এই পাশে লিখবে দিন সংখ্যা। আর কি দেওয়া আছে? আর দেখো না বলে দেওয়া আছে 8 জন লোক, মানে কি তাহলে জনসংখ্যা বসবে। এইভাবে হয়। ঠিক আছে, এবার দেখো
এবার দেখো কি হবে। এবার দেখো এখানে দেখো অঙ্কটার দিকে যদি পড়ো, বলছে 8 জন লোক 15 দিনে কাজ করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক কত দিনে করতে পারবে। তাহলে 8 জন লোক করে 15 দিনের কাজটি, আর কি যেতে চাইছে 10 জন লোক করে কত দিনে, এটাকে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, মানে এই মানটা বের করতে বলছে। এটাকে জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার পরে লিখে দিবে এক্স ধরি, ব্র্যাকেটে লিখে দিবে এক্স ধরি। মানে কি করলাম, 8 জন লোক বলে দেওয়া আছে না, 8 জন লোক 15 দিনে কাজটি করে, 10 জন লোক কত দিনে কাজটি করবে, 10 জন লোকের কাছে মানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম, সেটাকে এক্স ধরে নিচ্ছি। এবার কি করলাম, এবার কি করতে হয়, সম্পর্ক দেখতে হয়, ঠিক আছে। সমানুপাতিকের ক্ষেত্রে সম্পর্ক দেখতে হয়। কীভাবে সম্পর্কটা দেখতে হয়, যদি কি বললাম, এ দুটো সংখ্যার মধ্যে যদি এটাকে বাড়ালে এটা বাড়ে তবে হচ্ছে সরল সম্পর্ক, যদি এটাকে বাড়ালে এটা কমে তবে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার তুমি মনে করো তোমার কাছে একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে, সেই কাজটি 8 জন লোক করতে যত 15 দিন সময় নিলে, ঠিক আছে, যখন 10 জন লোক আসবে তাহলে কি, যদি লোক সংখ্যা বাড়ে তখন কি দিন সংখ্যা কমে যাবে না, কারণ কাজের পরিমাণটা তো একই। মনে করো তোমার একটা পুকুর কাটা হচ্ছে, ঠিক আছে, সেই পুকুরে জনসংখ্যা প্রথমে আসে 50 জন লোক কাজ করতেছে, কাজ করতে সময় লাগতেছে 40 দিন সময় লাগতেছে, ঠিক আছে। সেই 50 জনের জায়গায় আমি পরে 100 জনকে নিয়ে নিলাম, তাহলে কি এই 40 দিন যেটা কাজ করতে সময় লাগতো সেটা কি অনেকটা কমে যাবে না। তাহলে দেখো জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমছে, তখন এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সবসময় মনে রাখবে জন ও দিন সবসময় ব্যস্ত সম্পর্কই হয়, ঠিক আছে। তাহলে লিখবো, কি লিখতে হবে, এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের আবার তোমরা যখন 8-এ উঠবে দেখতে হবে, 8-এ ত্রৈরাসিক পদ্ধতি এই অঙ্কগুলো করা হয়, ঠিক আছে। অঙ্কগুলো প্রচুর কাজে লাগে। এখানে কি বলে দেওয়া আছে, তারা এখানে জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্তানুপাতিক, অতএব সমানুপাতিটি হবে। সমানুপাতিটা কি হবে, যদি ব্যস্ত সমানুপাতিক হয়, ভালো করে মনে রাখবে, যদি ব্যস্ত সমানুপাতিক হয় তবে হচ্ছে এখান থেকে শুরু হয় 10, 8, 15 এক্স, মানে এইভাবে হয়। আর যদি সরল সমানুপাতিক হয় তবে এইভাবে শুরু হয়, একটা হচ্ছে ইউর মতো হয় আর একটা লৌটানো ইউর মতো হয়, ঠিক আছে। ব্যস্ত সমানুপাতিকে সবসময় লৌটানো ইউর মতো হয়। তাহলে যদি ব্যস্ত সমানুপাতিক হয় কি বললাম, 10 থেকে শুরু হবে, তাহলে লিখবে 10 অনুপাত 8 সমানুপাত 15 অনুপাত এক্স। কি বললাম, যখন ব্যস্ত সমানুপাতিক হবে তখন এই পাশ থেকে শুরু হবে, মানে প্রথমে 10 অনুপাত 8 সমানুপাত 15 অনুপাত এক্স, ঠিক আছে। এইটা মানে তোমার এখানে তোমাকে কি জানতে চাইছে, এক্সের মানটা জানতে চাইছে। এবার দেখো 18টা কি প্রথম পদ, আর 8টা কি দ্বিতীয় পদ, 15টা কি তৃতীয় পদ, এক্সটা কি চতুর্থ পদ। এক্সের মান যদি জানতে চায় তাহলে লিখে দেবো অতএব চতুর্থ পদ এক্স সমান, কি সূত্র হয়, আমি উপরে লিখেছিলাম দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদরা গুণ করতে হয়, নিচে হচ্ছে প্রথম পদ। তোমরা কি করে মনে রাখবে, তোমরা দেখবে সমানুপাতিকের আগের সংখ্যাটার সঙ্গে সমানুপাতিকের পরের সংখ্যাটা, মানে কি সমানুপাতিকের আগের সংখ্যাটা হয় দ্বিতীয় পদ, সমানুপাতিকের পরের সংখ্যাটা হয় তৃতীয় পদ, বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্রথম পদ, সেটাকে নিচে লিখে দেবো, ঠিক আছে। কি বললাম, সূত্র মনে রাখার এটাই নিয়ম, সমানুপাতিকের আগের সংখ্যার সঙ্গে সমানুপাতিকের পরের সংখ্যাটাকে গুণ করব, বাকি এটা যেটা পড়ে থাকবে সেটা নিচে রেখে দেবো। তাহলে সমানুপাতিকের আগের সংখ্যা কত আছে 8 গুণিতক সমানুপাতিকের পরের সংখ্যা কত দেওয়া আছে 15, নিচে কত হবে 18, ঠিক আছে। এবার যদি কাটাকাটি করো, মনে করো কাটাকাটি করে মান বের করতে হবে, এক্সের মানটা জানতে চাইছে, যদি কাটাকাটি করি 3 5 15, 3 6 18, এখানে যদি কাটো, এখানে এটা কত হচ্ছে 2 কাটলে 4 হবে, এখানটায় এখানে 2 কাটলে কত হবে, 2 কাটলে হবে দেখো 3 হবে না, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5 4 20, নিচে কত হচ্ছে 3 হচ্ছে। দেখো একটু ভুল হয়ে গেছে, এখানে 10 ছিল না, মানে এটা 10 হবে না, তাহলে এখানে যদি 10 হয় তাহলে এখানেও কি হতে হবে 10 হবে। এবার যদি 10-এ কাটো, সরি 10-এ 10 দেওয়া আছে, মানে যদি 5-এ কাটো 5 3 15, 5 2 10। এবার যদি 2-এ কাটো, 2 কাটলে 2 4 8, 2 1 2, তাহলে কত হচ্ছে 4 3 12 দিন হচ্ছে, একটু ভুল হয়ে গেছিলো, এখানে 18, এখানে 10 ছিল, 10 বসাতে হবে, ঠিক আছে, আমি 18 বসিয়ে অঙ্কটা করে দিয়েছিলাম। তাহলে দেখো 12 দিন,
তাহলে চতুর্থ পদ এক্স এর মান কত আসতেছে 12 দিন, তাহলে ওটাই হচ্ছে, ওটা কি বলছিল যে ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে লিখে দেবো অতএব ওই কাজটি 12 দিনে করতে পারবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক 3 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে কিছু পরিমাণ খাদ্য বা 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে দেখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে, ঠিক আছে। তাহলে কি বের করতে বলছে প্রথমে কত দিন, তাহলে আবার দিন সংখ্যাটাকে ডান পাশে রাখবো, যেটাকে বের করতে হবে সেটাকে এই পাশে রাখবো, যেটাকে বলে দেওয়া যাবে সেটাকে এই পাশে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বের করতে বলছে আমাদের দিন সংখ্যা বের করতে বলে দেওয়া আছে না, তাহলে দিন সংখ্যাটাকে এটাকে এ পাশে লিখবো, আর কি বলে দেওয়া আছে জনসংখ্যা বলে দেওয়া আছে, জনসংখ্যাটাকে এই পাশে রাখবো, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলেছে কিছু পরিমাণ খাদ্য 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে, তাহলে 12 জনের সঙ্গে 20 জনটা লিখবো আর 40 জনের সময় জিজ্ঞাসা চিহ্ন দেবো, তাহলে 12 জন লোকের কিছু পরিমাণ খাদ্য 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে, এটাকে ব্র্যাকেটে ধরে নেবো এক্স ধরি, ঠিক আছে। এবার আমি আগের অঙ্কটাই বলেছিলাম জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা যেখানে দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় ব্যস্ত সমানুপাতিক হয়, ব্যস্ত সমানুপাতিক হলে তাহলে কি লিখবো, এখানে জনসংখ্যা, আচ্ছা এটা ভালো করে লিখতে পারো, এখানে জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে, বললাম না ব্যস্ত সমানুপাতিক হলে মানে এটা বাড়ালে ওটা কমে, ওই জন্য লিখে দিচ্ছি এখানে জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে ও জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে ও জনসংখ্যা কমালে দিন সংখ্যা বাড়ে, মানেটা কি, যদি জনসংখ্যাকে বাড়াই তাহলে দিন সংখ্যা হচ্ছে কমবে, আমি তো আগের অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম না, যদি এখানে এক্ষেত্রেই মনে করো কিছু পরিমাণ খাবার 12 জন লোককে 20 দিন চলে, যদি লোকের সংখ্যা বেড়ে যায় তাহলে কি খাবারের পরিমাণ কমে যাবে, তাহলে কি দিন সংখ্যা কি কমে যাবে না, ঠিক আছে। তাহলে এটা বাড়াচ্ছি যখন এটা কি কমে যাচ্ছে, যদি কমে যায় তখন কি ব্যস্ত সম্পর্ক হবে, সেটাকে লিখছি এখানে জনসংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা কমালে দিন সংখ্যা বাড়ে, অতএব এক্ষেত্রে সমানুপাতিটি ব্যস্ত সমানুপাতি, এটা পরীক্ষা খাতায় এই যে এখান থেকে এই যে লাইনটা লিখলাম, ঠিক আছে, এটা পরীক্ষা খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা তোমাদের আমি বোঝাবার জন্য বলে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে সমানুপাতিক ব্যস্ত সমানুপাতিক, অতএব সমানুপাতিটি হবে, কি হবে সমানুপাতিকটা কি হবে বলেছিলাম না, ব্যস্ত সমানুপাতিকের সময় হচ্ছে এখান থেকে শুরু হয়, মনে রাখবে ব্যস্ত সমানুপাতিকের সময় কোথা থেকে শুরু হয়, আর সরল সমানুপাতিকের সময় এখান থেকে শুরু হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি শুরু হয় প্রথমে 40, তারপর 12, তারপর 20, তারপর এক্স, তাহলে 40:12, তারপর যখন এখানে চলে আসবো সমানুপাত চিহ্ন দেবো, ঠিক আছে, তারপর 20:x, তাহলে দেখো আমাদের কার মান বের করতে হবে, চতুর্থ পদ এক্স এর মান বের করতে হবে, তাহলে অতএব আমরা জানি চতুর্থ পদ এক্স ব্র্যাকেটে এক্স সমান কি হয়, কি বলেছিলাম দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদটা গুণ করতে হবে, তাহলে দ্বিতীয় পদ কত এখানটায় 12 গুণিতক তৃতীয় পদ কত 20, কারো যদি না মনে থাকে কি বলেছিলাম সমানুপাতিকের আগের সংখ্যার সঙ্গে সমানুপাতিকের পরের সংখ্যাটা গুণ করে দেবো, বাকি যেটা পড়ে থাকবে সেটা নিচে, তাহলে এই শূন্য কাটলো 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 2 কাটলে 2 6 12, তাহলে কত হচ্ছে 6 দিন। কি জানতে চেয়েছিল যে ওই খাদ্য 40 জন লোকের, এই যে জানতে চেয়েছিল না ওই খাদ্য 40 জন লোকের কতদিন চলবে, তাহলে লিখে দেবো অতএব ওই খাদ্য 40 জন লোকের
6 দিন চলবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্ক, 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 4 দাগের অঙ্কটা বলেছে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছিল। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল দরকার হবে হিসাব করে লিখি। মানেটা কি বলছে, বলেছে অরুণবাবু তার কৃষি জমিতে 16টা লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করে দিয়েছিল, ঠিক আছে। ওই সব জমি 8 দিনে চাষ করতে হলে কতগুলো লাঙল দরকার, কি বের করতে বলছে, লাঙল। তাহলে আমি কি বলেছিলাম, যেটাকে বের করতে বলবে সেটাকে সবসময় খাতার ডান পাশের দিকে লিখবো। আর কি দেওয়া আছে দেখো, দিন সংখ্যা দেওয়া আছে, তার দিন সংখ্যাটাকে এই পাশে রাখবো, বাম পাশে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি হলো, গণিতের ভাষার সমস্যাটি হলো, কি বের করতে বলছে, লাঙল। তাহলে লিখবো লাঙল সংখ্যা ব্র্যাকেটে টি, ঠিক আছে। মানে কি লাঙল সংখ্যার একক কি হিসাবে 16টি 12টি এরকম করে লেখা হয় না, ওই জন্য বলে দেওয়া আছে টি লিখতেছি, ঠিক আছে। এখানে এখানে কি লিখতে হবে তাহলে, দিন সংখ্যা। এবার দেখো অঙ্কটাকে যদি পড়ো, কি বলছে, 16টি লাঙল 10 দিনে চাষ করে, তাহলে কি লিখবো, এখানে আগে কি দিন সংখ্যাটা লিখছি, তাহলে লিখবো 10 দিনে 16টি লাঙল চাষ করে। আর কি বলে দেওয়া আছে, ওই সব জমি 8 দিন চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার, তাহলে 8 দিন চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার, মানে কি জিজ্ঞাসা চিহ্ন ব্র্যাকেটে এক্স ধরি, এইটা। এবার দেখো আগে কি ছিল, জনসংখ্যা দিন সংখ্যা ছিল, এখানে কি দেওয়া আছে, দিন সংখ্যা আর লাঙল সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকে যদি করি, মনে করো তোমার একটা জমি আছে, সে জমিতে বা 10 দিনে বলে দেওয়া আছে 16টি লাঙল লাগে চাষ করতে, ঠিক আছে। আমি কি করছি, জমিটাকে আরও তাড়াতাড়ি চাষ করতে চাইছি, মনে করো 8 দিনে চাষ করব, এইভাবে যে অঙ্ক যেটা দেওয়া আছে, 8 দিনে যদি চাষ করতে চাই তাহলে কি আমাকে লাঙলের সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে, নিশ্চয়ই আগের থেকে বাড়াতে হবে। তাহলে দেখো বাড়াতে হলে মানে কি 16 থেকে বেশি হবে না, 16 থেকে আগে ছিল 16টা, তার থেকে আমি কি 10 দিনে চাষ করতাম 16টা লাঙল দিয়ে, এখন যদি 8 দিনে চাষ করতে চাই তাহলে কি আমাকে লাঙল সংখ্যা বাড়াতে হবে। তাহলে দেখো দিন সংখ্যা কমালে লাঙল সংখ্যা বাড়ছে, তাহলে কি ব্যস্ত সম্পর্ক, এটা কমলে ওটা যখন বাড়ে তখন এটা কি হয়ে যায়, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি, এখানে দিন সংখ্যা কমালে লাঙল সংখ্যা বাড়ে ও দিন সংখ্যা বাড়ালে লাঙল সংখ্যা কমে। মানে ঠিক তার উল্টোটা হচ্ছে, উল্টোটা হলে কি সমানুপাতিক হয়, অতএব এখানে সমানুপাতিটি ব্যস্ত সমানুপাতি আছে। এবার কি বলেছিলাম, ব্যস্ত সমানুপাতিক হলে কি হয়, সমানুপাতিকটা কোথা থেকে শুরু হয়, এই 8 থেকে শুরু হয়, তাহলে প্রথমে হবে 8, তারপরে হচ্ছে 10, তারপর সমানুপাত 16, তারপর হচ্ছে এক্স। তাহলে যদি লিখি, কি লিখব, সমানুপাতটি হবে অতএব সমানুপাতটি হবে, কি হবে, সমান চিহ্ন দিয়ে প্রথমে হবে 8, তাই না, কারণ 8 থেকে শুরু হবে ব্যস্ত সমানুপাতিক যেহেতু, 8, তারপর হবে 10, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে এখানে হবে 16, এখানে কত হবে, এখানে হবে এক্স। তাহলে কার মান বের করতে হবে, চতুর্থ পদ এক্স এর মান বের করতে বলে দেওয়া আছে। তাহলে লিখব অতএব চতুর্থ পদ ব্র্যাকেটে এক্স সমান, কি হয়, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদটা গুণ করতে হবে, দ্বিতীয় পদ কত 10, তৃতীয় পদটা কত দেখো 16, নিচে হবে প্রথম পদ মান কত 8, তাহলে 8 দুগুণে 16 কত হচ্ছে 20। এবার দেখো 20 আসছে, তার মানে কি 20টি লাঙল
এক্স এর মান তো ওটাই জানতে চাইছিল না, এক্স এর মানটা কি নাঙ্গল সংখ্যা ছিল, এক্স এর মান কত আসছে তাহলে 20টি নাঙ্গল। তোমাদের বইয়ে কতগুলো দেওয়া কি বলে দেওয়া আছে, কতগুলি ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি নাঙ্গল দরকার হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে দেখো কতগুলি নাঙ্গল লাগতেছে, 20টি নাঙ্গল দরকার, তাহলে লিখে দেবো অতএব 20টি নাঙ্গল দরকার। হয়ে গেল এই অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক 5 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, 5 দাগের অঙ্কটা একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, কি বলে দেওয়া আছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। কি বলছে, 30 দিন পরে 800 জন লোক অন্যত্র চলে গেল, 30 দিন পরে 800 জন লোক অন্যত্র চলে গেল। ঠিক আছে, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে কি জনসংখ্যা দেওয়া আছে আর কি চাইতেছে, দিন সংখ্যা চাইতেছে। দিন সংখ্যা যেহেতু চাইতেছে আমি প্রথমে দিন সংখ্যাটাকে ডান পাশে রাখবো খাতার, আর জনসংখ্যাটাকে সবসময় বাম পাশে রাখবো। তাহলে লিখবো, দেখো পরের অঙ্কটা যদি করি 5 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, কীভাবে করছি দেখো, যেহেতু আমাদের কি জানতে চাইছে, দিন সংখ্যা জানতে চাইছে, তাহলে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে দেখো দিন সংখ্যা যেহেতু জানতে চাইছে, দিন সংখ্যাটাকে এ পাশে রাখবো। ঠিক আছে, এবার এটাকে দিন সংখ্যা, আর এ পাশে কি থাকবে, জনসংখ্যা থাকবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো কি বলে দেওয়া আছে, ভালো করে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলোর মতো না, একটু আলাদা হবে। ঠিক আছে, কি বলে দেওয়া আছে দেখো, 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর দেখা গেল 800 জন অন্যত্র চলে গেল। তাহলে 4000 জন প্রথমে তাহলে কতদিন খাবে, এই 190 থেকে 30টাকে বিয়োগ করে দেবো, কারণ 30 দিন পরে তো গেছে। ঠিক আছে, তাহলে 30 দিন পর্যন্ত, 30 দিনের আগে পর্যন্ত কতদিন একসাথে ছিল, 160 দিনের জন্য খাবারটা মজুদ ছিল। তাহলে কি লিখবো, প্রথমে 4000 জন যখন জনসংখ্যা ছিল তখন তারা কতদিন খাবারটা পেয়েছিল, 190 থেকে 30 দিন চলে গেছে, মানে কি 30 দিন চলে যাওয়া মানে কি 30কে বিয়োগ করে দিতে হবে। তাহলে যদি বিয়োগ করি এটা কত হবে, 160 দিন। তাহলে 4000 জন লোক 160 দিন খাচ্ছে। এরপর কি বলে দেওয়া আছে, 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের জন্য কতদিন চলবে। যারা রয়ে গেল মানে কি, কতজন লোক চলে গেল, 800 জন লোক চলে গেল, কতজনকার মধ্যে থেকে, 4000 জনকের মধ্যে থেকে 800 জন চলে গেল। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, কতজন থাকবে, আর 4000 জন থেকে যদি আমি 800 জনকে বিয়োগ করে দিই, সেই যতজন থাকবে সেই জনসংখ্যাকে বলছে কতদিনের তাদের ওই খাদ্যটা কতদিন চলবে। ঠিক আছে, তার মানে কি বলেছে আগে 4000 জন ছিল, এখন 30 দিন চলে যাওয়ার পরে 4000 জনকার থেকে 800 জন চলে গেছে, বাকি যে লোকটা পড়ে রইল সেই লোকটা কতদিন ওই খাবারটা চলবে। তাহলে 4000 জন থেকে যদি বাকি লোক মানে কি 4000 জন থেকে যদি যে লোকগুলো চলে গেল মানে কি 800 জন চলে গেল, যদি বিয়োগ করি এটা তোমরা পাশে বিয়োগ করে দেখতেই পারো, 8 শূন্য 0। তাহলে দেখো এখান থেকে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখান থেকে এক ধান নেবো, 10 থেকে যদি 8 বিয়োগ করি কত হবে 2, এখানে তাহলে কত পড়ে থাকবে 3, তাহলে কত হচ্ছে 3200 জন পড়ে রইল, মানে 3200 জন এখনো আছে। এই 3200 জনের বলছে কতদিন খাবারটা চলবে, এটা জিজ্ঞাসা চিহ্ন ব্র্যাকেটে এক্স ধরি। ঠিক আছে, তাহলে প্রথমে অঙ্কটাকে কি করলাম, প্রথমে দেওয়া ছিল 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন চলে গেল, 30 দিন চলে যাওয়া মানে কি ওই 4000 জন তাহলে কত দিনের খাবার খাবে, 160 দিনের খাবারটা খাবে, 160 দিন ধরে খাবারটা খেতে পারবে। ঠিক আছে, আবার কি বলে দেওয়া আছে, ওই 30 দিন চলে যাওয়ার পরে 800 জন লোক চলে গেল। ঠিক আছে, 800 জন লোক যদি চলে যায় বাকি লোকের ওই খাবারটা কতদিন পড়ে থাকবে, কতদিন খেতে পারবে তারা। ঠিক আছে, তাহলে দেখো 800 জন যদি চলে যায়, আগে কতজন ছিল, 4000 জন ছিল, সেখান থেকে যদি 800 জন চলে যায় মানে কি 800 বিয়োগ করে দেবো, মানে কত আসতেছে 3200 জন। তারপরে ধরে নিচ্ছি এক্স। এবার আমি আগের অঙ্ক ক্ষেত্রে বলেছিলাম জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে একবারেই লিখে দেবো এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিতে
আছে। অতএব সমানুপাতিটি হবে, অতএব সমানুপাতিটি হবে, কি হবে? সমানুপাতিক সমান আমরা কি বলেছিলাম, ব্যস্ত সমানুপাতিক হলে কোথা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তাহলে 3200 অনুপাত 4000 সমানুপাত 160 অনুপাত এক্স। তাহলে 3200 অনুপাত 4000 দেওয়া আছে না উপরে, 4000 সমানুপাত 160 অনুপাত এক্স। কার মান বের করতে হবে? চতুর্থ পদ, কারণ এটা না, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে লিখব অতএব চতুর্থ পদ ব্র্যাকেটে এক্স সমান কত হবে, প্রথম দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদটা গুণ করতে হবে, মানে কি সমানুপাতিকের আগের সংখ্যাটা 4000 গুণিতক তৃতীয় পদ কত 160, নিচে কত হবে প্রথম পদ মানে কি 3200। এবার এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে রইলো 400। এবার কি জানি 16 দুগুণে 32, এই দুয়ে কাটি 2 দুগুণে 4, এখানে একটা শূন্য পড়েছিল, এখানে একটা শূন্য পড়েছিল, তাহলে কত হচ্ছে 200, ঠিক আছে। তাহলে দেখো এই 3200 জনের কতদিন কি জানতে চাইছিল, 3200 জন আর কতদিনের ওই খাবারটা কতদিন চলবে, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান এখানে তো এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মান কত আসছে 200। তাহলে লিখব যারা রয়ে গেল, মানে কি ওই 3200 জন গেলেন, অবশিষ্ট খাদ্য তাদের 200 দিন চলবে, 200 দিন চলবে। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। দেখো আজকের অঙ্ক আমি এই 5 দাগ পর্যন্ত করালাম, পরের দিন আমরা 6 দাগ থেকে শুরু করব।